আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, বিশেষ করে যারা 2019 সালের স্থগিত থাকা ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স পরীক্ষার অংশগ্রহণ করার কথা ছিল। আগামী মাসের শুরুতেই তাদের পরীক্ষার তারিখ ঘোষিত হয়েছে। প্রথম দিনে আমাদের ইংরেজি পরীক্ষায় অবতীর্ণ হতে হবে, কম্পালসারি ইংলিশ। আমরা অনেকেই সেই কম্পালসারি ইংলিশে অনেক সময় সমস্যায় পড়ি, কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারি না। এর কারণটা হলো যে হয়তো ইংরেজিতে আমাদের যথেষ্ট দক্ষতার অভাব এবং অথবা যতটুকু গুরুত্ব দেওয়া উচিত ততটুকু আমরা দেই না। আজকের লেসনটা শুধু ডিগ্রি পাস শ্রেণীর জন্যই নয়, পাশাপাশি অনার্স নন ক্রেডিট সেকেন্ড ইয়ারে আমরা যে পরীক্ষায় কম্পালসারি ইংলিশে অবতীর্ণ হই তাদের জন্য। তো একটুখানি চেঞ্জ, সেটি হলো ডিগ্রি পাস কোর্সে আমাদের এই কম্প্রিহেনশন প্যাসেজ, এখানে আমাদের প্রশ্ন আসবে, প্রশ্নের উত্তর করতে হবে, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করতে হয় 4টি। আর প্রদত্ত প্যাসেজ থেকে ওয়ার্ড দেওয়া থাকবে, সে ওয়ার্ডের মিনিং লিখে সেন্টেন্স তৈরি করতে হবে। সেখানে আমরা পাবো 6টি। এই 10 মার্কস হলো কম্প্রিহেনশন প্যাসেজ থেকে। আর আমরা নন ক্রেডিট অনার্সের ক্ষেত্রে সেই আগের সিলেবাসেই আমরা পরীক্ষা দিয়ে থাকি এবং সেরকমই হবে। সেখানে কম্প্রিহেনশন প্যাসেজ থেকে আমরা 20 মার্কসের কম্প্রিহেনশন প্যাসেজ আমরা আগে প্যাসেজটা ভালো করে পড়ব। তো এটি পরীক্ষায় তো পড়বই, পাশাপাশি পরীক্ষার আগে আমাদের একটু বেশি বেশি প্র্যাকটিস করা উচিত। কম্প্রিহেনশন মানেই হলো আন্ডারস্ট্যান্ডিং। প্রদত্ত প্যাসেজটা আমাদের ভালোভাবে পড়ে অর্থ উপলব্ধি করে প্রশ্নের অর্থ বুঝে আমাদের কিন্তু প্রশ্নের উত্তর করতে এগিয়ে যেতে হবে। তো আমরা এই যে প্রদত্ত প্যাসেজ, অন্যতম ইম্পর্টেন্ট একটি প্যাসেজ, এই প্যাসেজটা আমরা আগে পড়ব, অর্থ বুঝব এবং কিভাবে উত্তর করতে হয় সেটি দেখানোর চেষ্টা করছি। লিবার্টি ডাজন্ট ডিসেন্ড আপন পিপল। স্বাধীনতা মানুষের ওপর বর্ষিত হয় না, অর্থাৎ স্বাধীনতা কোনো ব্যক্তির ওপর আসে না অটোমেটিক্যালি, স্বয়ংক্রিয়ভাবে। পিপল মাস্ট রেইজ দেমসেলভস টু ইট। জনগণকেই সেক্ষেত্রে পৌঁছিতে হয়। স্বাধীনতা মানুষের ওপর বর্ষিত হয় না, অবতীর্ণ হয় না, বরং মানুষকেই, জনগণকেই সেই পর্যায়ে নিজেদেরকে পৌঁছাতে হয়, পৌঁছিয়ে নিতে হয়। ইট ইজ আ ফ্রুট দ্যাট মাস্ট বি আর্নড বিফোর ইট ক্যান বি এনজয়েড। এটি এমন একটা ফল যা ভোগ করার পূর্বে অর্জন করতে হয়। স্বাধীনতা ভোগ করার পূর্বে অর্জন করতে হয়। সুতরাং এখানে স্যাক্রিফাইস, স্ট্রাগল, প্রচেষ্টার ব্যাপার রয়েছে। দ্যাট ফ্রিডম মিনস ফ্রিডম অনলি ফ্রম ফরেন ডমিনেশনস ইজ অ্যান আউটওয়ার্ন আইডিয়া। আউটওয়ার্ন পুরানা ধাঁচের, সেকেলে। স্বাধীনতা মানে যে শুধু বিদেশি শাসন থেকে মুক্তি, এটি এখন সেকেলে ধারণা, পুরানা ধারণা, যে বিদেশিদের নিয়ন্ত্রণ বা শাসন থেকে নিজেদের মুক্ত রাখাই যে শুধু স্বাধীনতা, তা নয়। স্বাধীনতার অর্থটা আরও বিস্তৃত। ইট ইজ নট মেয়ারলি দ্য গভর্নমেন্ট দ্যাট শুড বি ফ্রি। এটি শুধু সরকারই নয় যে সরকার স্বাধীন হবে। একটা দেশের সার্বভৌম দেশের যে সরকারই যে শুধু স্বাধীন হবে, স্বাধীনভাবে দেশ শাসন করবে, স্বাধীনতা মানে কিন্তু শুধু সেটিই নয়। বাট পিপল দেমসেলভস শুড বি ফ্রি
এবং সে দেশের জনগণকেও স্বাধীন হতে হবে, স্বাধীন হতে হবে। And no freedom has any real value for common people, for common men or women. আর কোনো স্বাধীনতারই প্রকৃত মূল্য থাকে না যদি না স্বাধীনতা মানে জনগণ, নারী পুরুষ সবাই স্বাধীন না হয়। জনগণ নিজেরাই যদি স্বাধীন না হয় তাহলে নর নারী কারো কাছেই স্বাধীনতার প্রকৃত মূল্য নাই। Unless it also means freedom from want, freedom from disease and freedom from ignorance. আর সেই স্বাধীনতা মানে যদি এই স্বাধীনতা না হয়, কোন স্বাধীনতা? অভাব, রোগ এবং অজ্ঞতা থেকে মুক্তি। তাহলে বুঝতে পারছি স্বাধীনতা মানে শুধু বিদেশি শাসন থেকেই মুক্তি নয়, ফরেন ডোমিনেশন থেকেই ফ্রিডম নয়, বরং অভাব, রোগ এবং অজ্ঞতা থেকে মুক্তি পাওয়াই বা মুক্তি মেলাটাই হলো প্রকৃত স্বাধীনতা। দিস ইজ দ্য মেইন টাস্ক উইচ কনফ্রন্টস আস। আর এটাই হলো প্রধান কাজ যা আমাদের মুখোমুখি হয়, আমরা তাদের মুখোমুখি হই, সম্মুখীন হই। ইফ উই আর টু টেক আওয়ার রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, আমরা যদি এই আধুনিক জগতে ন্যায্য অধিকার বা স্থান অর্জন করতে চাই, পেতে চাই, তাহলে আমাদের এই বিষয়গুলোর মুখোমুখি হতে হবে এবং সেটি আমাদের প্রধান কাজ। তাহলে আমাদের প্রধান কাজটা কি? এই পৃথিবীতে আমাদের ন্যায্য স্থানটা পাওয়া। ওকে, উই কান্ট হোল্ড দ্য ক্লক ব্যাক। আমরা ঘড়ির সময়টাকে, অর্থাৎ সময়টাকে কিন্তু পিছিয়ে দিতে পারি না, ঘড়ির কাঁটা কিন্তু পিছিয়ে দিতে পারি না, অর্থাৎ সময়টাকে পিছনে নিয়ে যেতে পারি না। ওকে, অ্যান্ড দেয়ারফর ইট ইজ উই হু মাস্ট গো ফরওয়ার্ড অ্যাট এ ডাবল page, bending all our resources and all our energies to this great purpose. এবং আমাদেরকেই, ইট ইজ উই, আমাদেরকেই অবশ্যই দৃপ্ত পদক্ষেপে অর্থাৎ দ্রুত পদক্ষেপে সকল সম্পদ এবং শক্তিকে এই উদ্দেশ্যে ব্যয় করে এগিয়ে যেতে হবে। তাহলে এই উদ্দেশ্যে অর্থাৎ আধুনিক জগতে আমাদের ন্যায্য স্থানটা অর্জন করার জন্য আমাদের সকল শক্তি এবং সম্পদকে প্রয়োগ করে, ব্যবহার করে, ব্যয় করে দীপ্ত পদক্ষেপে অর্থাৎ দ্রুত পদক্ষেপে সামনে এগিয়ে যেতেই হবে। তাহলে আমরা কি বুঝলাম? এই প্যাসেজের মূল বিষয়বস্তু হলো স্বাধীনতা, তবে রিয়েল ফ্রিডম, রিয়েল লিবার্টি। ওকে, প্রকৃত স্বাধীনতা। আমরা মিনিংগুলো জানলাম। যদি আমরা মিনিং ভালো করে বুঝি তাহলে এর উত্তর করা কোনো ব্যাপারই না, উত্তরে কিছু রুলস আমাদের একটু অনুসরণ করতে হবে। তো এখানে আমরা খেয়াল করি, হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম। আমি এখানে একটি উদাহরণ দিয়েছি, আরও একটি করানোর চেষ্টা করব। আমাদের প্রশ্ন ডিগ্রি পাস করতে 4টি থাকবে, তবে আমরা যদি এক্স্যাক্ট উত্তর লিখতে পারি তাহলে ফুল মার্কস পাবো। কিন্তু যদি আমরা উত্তর লিখতে ভুল করি বা প্রকৃত তথ্য দিতে পারি না, যতটুকু চাওয়া হচ্ছে ততটুকু আমরা লিখতে পারছি না বা তার চেয়ে বেশি লিখলাম, সেক্ষেত্রে ভালো মার্কস তথা কোনো মার্কস পাওয়ার সম্ভাবনাই থাকে না। এটি কিন্তু ডিগ্রি পাস কোর্স, অনার্স লেভেল, অর্থাৎ একটা স্ট্যান্ডার্ড লেভেল। সুতরাং এখানে কাঠখড় পুড়িয়েই কিন্তু আমাদের ভালো মার্কস অর্জন করতে হবে। ওকে, তো প্রশ্নের উত্তর লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল করতে হবে যতটুকু উত্তর চাওয়া হচ্ছে উত্তর কিন্তু ততটুকুই লিখতে হবে, নট লেস দ্যান অর নট মোর দ্যান দ্যাট, অর্থাৎ তার চেয়ে বেশি বা কম লেখা যাবে না। এক্স্যাক্টলি উত্তর সেইটুকুই হবে যতটুকু চাওয়া হচ্ছে। নাম্বার 2, প্রশ্নটা যে টেন্সে থাকবে উত্তর কিন্তু সেই টেন্সেই লিখতে হবে। আমাদের পড়ার প্যাসেজটা যে টেন্সেই থাকুক না কেন, এটা পুরোটাই নির্ভর করবে প্রশ্নের ওপর।
প্রশ্নটা যে টেন্সে থাকবে উত্তর কিন্তু সেই টেন্সেই লিখতে হবে। ওকে, নাম্বার 3, প্রশ্নে যদি আমরা সেকেন্ড পারসন দেখি ইউ, ইওর, তাহলে তাকে অবশ্যই ফার্স্ট পারসন করতে হবে, ফার্স্ট পারসন। ওকে, তাহলে কি হবে, সেকেন্ড পারসন থাকলে ফার্স্ট পারসন করতে হবে। তারপরেরটা, প্রশ্ন যে ভয়েসে থাকবে, অ্যাক্টিভ ভয়েস হোক আর প্যাসিভ ভয়েস হোক, পড়ার মধ্যে আমরা যাই পড়ি না কেন, হয়তো প্যাসেজে আমরা প্যাসিভ পড়েছি, প্রশ্ন হলো অ্যাক্টিভ, অথবা প্যাসেজের মধ্যে আমরা অ্যাক্টিভ পড়েছি, প্রশ্নটা প্যাসিভ, প্রশ্ন প্যাসিভ, প্যাসেজে আমরা অ্যাক্টিভ, প্যাসেজে প্যাসিভ, প্রশ্নটা অ্যাক্টিভ, যেভাবেই থাকুক না কেন প্রশ্নটা যে ভয়েসে থাকবে, ভয়েস ফর্মে থাকবে, উত্তর কিন্তু সেই ভয়েস ফর্মেই লিখতে হবে। যদি এমনটি ঘটে যে আমাদের প্রশ্নের উত্তর যে প্যাসেজ থেকে আসবে সেটি যদি ডাইরেক্ট অর্থাৎ ডাইরেক্ট স্পিচ যদি হয়, অর্থাৎ ডাইরেক্ট ন্যারেশন যদি হয়, তাহলে তাকে কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশনে রূপান্তর করতে হবে উত্তর লেখার সময়। খেয়াল কিন্তু করতেই হবে। ওকে, এই যে বিষয়গুলো বলা হলো এটি খেয়াল করতে হবে। এরপরে দেখা গেছে যে যদি আমরা প্রশ্ন বাক্যে সাবজেক্ট না থাকে তাহলে আমাদের উত্তর কিন্তু শুরুতেই লিখে ভার্ব সহ অন্যান্য কিছু ঠিক রাখতে হবে। আর প্রশ্নের বাক্যে যদি সাবজেক্ট থাকে তখন আমাদের সাবজেক্ট ভার্ব সাজানো গোছানোর পরে এখন আমাদের অবজেক্ট লাগবে নাকি আরও কিছু ফর্ম লাগবে, কি লাগবে সেটা কিন্তু আমাদের পর্যায়ক্রমে পরের দিকে উত্তরটা লিখতে হয়। তবে যেহেতু পরীক্ষাতে আমাদের যে উত্তর লিখতে হয় এটা কিন্তু খুব একটা বেশি না, আর উত্তর কিন্তু আমাদের প্যাসেজ রিলেটেড আসবে, তবে কোনো উত্তর প্যাসেজ থেকে ব্লাইন্ডলি আমরা লিখতে পারবো না, কারণ প্রশ্নকে সাজানো মানেই কিন্তু আমরা অনেক দূর এগিয়ে থাকলাম। জাস্ট শুধু সঠিক জায়গায় সঠিক উত্তরটা সঠিকভাবে উপস্থাপন করাটাই হলো আসল কাজ, তখনই কিন্তু আমরা ভালো এবং কাঙ্ক্ষিত মার্কস এবং ফুল মার্কস অর্জন করতে পারবো। কিন্তু যদি দেখা যায় যে আমরা এই প্রশ্নের সঙ্গে প্যাসেজের এই উত্তরের মিল রয়েছে, এখানে প্রশ্নকে সাজানো, উত্তরটাকে প্রশ্নের সাথে সঙ্গতি রেখে মিলানো, এমনটি যদি না ঘটে থাকে তাহলে কিন্তু আমাদের মার্কস ক্যারি করার কোনোই পসিবিলিটি নাই, কোনোই সম্ভাবনা নাই। সুতরাং আমরা যে প্রশ্নটা দিয়েছি সেটি এখন উত্তর করার চেষ্টা করছি। হোয়াট ডু ইউ মিন বাই রিয়াল ফ্রিডম, অর্থাৎ প্রকৃত স্বাধীনতা বলতে কি বুঝো? তো বলেছিলাম যে এখানে সেকেন্ড পারসন আছে, তাহলে সেকেন্ড পারসন ফার্স্ট পারসন করতে হবে। টেন্স হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আমাদের উত্তরটাও অন্তত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আর এইরকম প্রশ্ন যদি থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই রিয়েল ফ্রিডম, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই রিয়েল ফ্রিডম, তো কোনো কিছু দ্বারা কিছু বোঝানো, বোঝা, অর্থ প্রকাশ করা, এরকম ক্ষেত্রে উত্তর লিখতে আমাদের যেটার অর্থ লিখতে বলা হচ্ছে, যেমন বাই রিয়েল ফ্রিডম, এটি কিন্তু আমরা প্রথমেই লিখব বাই রিয়েল ফ্রিডম। ওকে, বাই রিয়েল ফ্রিডম এই যে লিখলাম। এখন এই যে ফার্স্ট পারসন করতে হবে, সেকেন্ড পারসনকে ফার্স্ট পারসন করতে হবে, যেটা সার্বিক ক্ষেত্রে সবার ক্ষেত্রে প্রযোজ্য সেখানে আমরা প্লুরাল করব উই, যেটা নিজের মানে সিঙ্গুলারের ক্ষেত্রে যদি হয় যে কারো একার ক্ষেত্রে প্রযোজ্য বা আমার একার ক্ষেত্রে প্রযোজ্য, যেমন হোয়াট ইজ ইউর নেম, এটা কিন্তু আমার নিজের ক্ষেত্রে প্রযোজ্য, সুতরাং এখানে মাই নেম ইজ রহিম করিম, এরকম কিন্তু উত্তর লিখতে পারি। তো এখানে যেহেতু সার্বিকভাবে, সুতরাং আমরা এখানে ফার্স্ট পারসন উই লিখব। বাই রিয়েল ফ্রিডম উই মিন, ওকে, বাই রিয়েল ফ্রিডম উই মিন। তো এই যে আমরা কিন্তু প্রশ্ন থেকেই উত্তরের অনেক অংশ কিন্তু সাজালাম, এখন আমরা এই উত্তরটাকে বসায় দেবো, কারণ সাবজেক্ট আছে, ভার্ব আছে, তাহলে আমাদের হোয়াটের উত্তরটা আসবে কি অবজেক্ট হিসেবে, অর্থাৎ ওই যে WH করেছি সে অনুযায়ী কিন্তু আমাদের অর্থটা কমপ্লিট করে উত্তরটা লিখতে হবে। আমাদের WH করার অভ্যাস যদি আমরা যেহেতু করছি, সুতরাং এখানে উত্তর লিখতে আমাদের তেমন বেগ পাওয়ার প্রয়োজন পড়বে না। তো বাই রিয়েল ফ্রিডম উই মিন, তো রিয়েল ফ্রিডম বলতে আমরা কি বুঝি, এই যে আমরা কিন্তু প্যাসেজ থেকে উত্তরটা পাচ্ছি। ওকে, ইট মিনস ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। ইট মিনস ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। তো স্বাধীনতা, প্রকৃত স্বাধীনতা বলতে কিন্তু আমরা পাচ্ছি যে এই যে এখানেই কিন্তু উত্তরটা চলে আসছে। যেহেতু আমাদের মার্কস হলো 1, তো আমাদের যতটুকু দরকার ততটুকুই কিন্তু লিখতে হবে, বেশি লিখলে যে বেশি মার্কস পাবো এমনটি কিন্তু নয়। তাহলে আমরা উত্তর যদি লিখি তাহলে কি হবে, আমাদের উত্তর লিখতে হলে এখন উই মিন
জাস্ট সবার ক্ষেত্রে যেহেতু ফ্রিডম আছে আমরা একটি ফ্রিডম নিলাম, ফ্রিডম। ওকে, বাই রিয়েল ফ্রিডম উই মিন ফ্রিডম ফ্রম ওয়ান্ট, এই যে ওয়ান্ট, আবার ফ্রিডম ফ্রম ডিজিজ আছে, যেহেতু আমরা একটি ফ্রিডম নিলাম এরপরে মূল যে বিষয়টা ডিজিজ এবং আরেকটি বিষয় হলো ইগনোরেন্স, ফ্রম ওয়ান্ট ডিজিজ অ্যান্ড ইগনোরেন্স। ওকে, তাহলে আমরা কি জানলাম? বাই রিয়েল ফ্রিডম উই মিন ফ্রিডম ফ্রম ওয়ান্ট ডিজিজ অ্যান্ড ইগনোরেন্স। বাই রিয়েল ফ্রিডম উই মিন ফ্রিডম ফ্রম ডিজিজ, ওয়ান্ট ডিজিজ অ্যান্ড ইগনোরেন্স। আমরা যদি ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, এখানে প্যাসেজে জোর দেওয়ার জন্য হয়তো এই কথাগুলো উল্লেখ করা হয়েছে। তো আমাদের বারবার কিন্তু এই ফ্রিডম লেখার কোনো দরকার নাই, জাস্ট শুধু একটা ফ্রিডম, কমন একটা ফ্রিডম লিখে যে আর যে বিষয়টা যেটা আনকমন, অর্থাৎ আলাদা আলাদা, তাহলে সেই বিষয়গুলো কিন্তু আমরা লিখতে পারি। সেক্ষেত্রে আমরা জাস্ট শুধু লিখলাম ডিজিজ, ইগনোরেন্স এবং ওয়ান্ট। এই যে আমরা উত্তরটা লিখলাম, এই উত্তর কিন্তু আমরা এইভাবে যদি লিখতে পারি এখানে 100% মার্কস পাবো, কিন্তু ফুল মার্কস পাবো। ওকে, এরপরে আমরা আসি, এটা যদি মুছে দিয়ে আমি বি নম্বরটা বোঝানোর চেষ্টা করি তাহলে কি হতে পারে। ওকে, বি নম্বরটা, হোয়াট ইজ দ্য মেইন টাস্ক according to the passage. Okay, what is the main task according to the passage? অর্থাৎ এই অনুচ্ছেদ অনুযায়ী আমাদের প্রধান কাজটা কি, এই অনুচ্ছেদ অনুযায়ী প্রধান কাজটা কি। তো আমরা এর উত্তর যদি আমরা খুঁজি তাহলে আমরা উত্তর পাচ্ছি কি, যে টু টেক আওয়ার রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ স্বাধীনতার বিষয়ে আমাদের এই আধুনিক জগতে আমাদের ন্যায্য স্থানটা অর্জন করাটাই হলো আমাদের প্রধান কাজ। অর্থাৎ ওই যে স্বাধীনতা, এটা হলো যে অভাব থেকে স্বাধীনতা, রোগ থেকে স্বাধীনতা, আর অজ্ঞতা থেকে স্বাধীনতা, অর্থাৎ সামগ্রিকভাবে বলা যায় যে আমাদের ন্যায্য অধিকার। কারণ এই বিষয়গুলো থেকে যদি আমরা মুক্ত হই, আর এই বিষয় থেকে মুক্ত হয় কিন্তু আমাদের অধিকার, সুতরাং আমাদের ন্যায্য অধিকার অর্জন করাটাই কিন্তু আমাদের প্রধান কাজ। তো আমাদের যেহেতু সাবজেক্ট দ্য মেইন টাস্ক আছে, তারপরে ভার্ব আছে, তাহলে উত্তরটা আমরা পরে লিখতে পারি। কিন্তু অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজটা কী করবো, খেয়াল করব যে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ যদি এরকম থাকে, এটি হয়তো বাক্যের শুরুতে থাকতে পারে, সাবজেক্টের পরে থাকতে পারে, শেষে থাকতে পারে, যেমনটি আমরা দেখতে পাচ্ছি অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অর্থাৎ অনুচ্ছেদ অনুযায়ী। এই অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ যদি এরকম দেখি তাহলে এটা অবশ্যই প্রথমে লিখব। ওকে, যে এই অনুচ্ছেদ অনুযায়ী, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ, অনুচ্ছেদ অনুযায়ী। ওকে, যেহেতু এটি একটা ফ্রেজ আমরা এখানে কমা দিতে পারি। এখন আমরা সাবজেক্ট ভার্ব সাজাই, অর্থাৎ এটা কিন্তু প্রশ্নই আমরা লিখছি প্রায় সাজাইয়া গোছাইয়া। দ্য মেইন টাস্ক, ওকে, প্রধান কাজ, এই যে ভার্ব আছে ইজ, তো এই যে আমরা ইজটা লিখলাম, এরপরে যদি দেখা যাচ্ছে যে আমরা যতটুকু লিখবো সেখানে কোনো কাজের কথা বলা আছে, তাহলে যেমন অর্জন করা, তাহলে এখানে আমাদের ইনফিনিটিভের যে বিষয়টা সেটি হবে, কারণ ইনফিনিটিভ হলো উদ্দেশ্য বা কারণ বোঝায়। তাহলে টু টেক, আমরা যদি ওখান থেকেই উত্তরটা নিই সমস্যা নেই, টু টেক আওয়ার রাইটফুল, যেহেতু আমাদের ক্ষেত্রে প্রযোজ্য, রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড। ওকে, এই যে তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ দ্য মেইন টাস্ক ইজ টু টেক আওয়ার রাইটফুল প্লেস ইন দ্য মডার্ন ওয়ার্ল্ড, অর্থাৎ প্রশ্ন থেকে যে উত্তরটা, প্রশ্নই তো প্রায় অর্ধেক আমাদের এগিয়ে দেয়। এই যে সাজালাম, অ্যাকর্ডিং টু দ্য প্যাসেজ আছে দ্য মেইন টাস্ক ইজ সাজালাম, জাস্ট শুধু হোয়াটের উত্তর, অর্থাৎ কী কাজ, যেহেতু সম্পাদনের একটা কাজের কথা বলা হচ্ছে, আমরা কিন্তু উত্তরটা ফুলই
লিখতে পেলাম। এভাবে যদি আমরা উত্তর করি এখানে কিন্তু আমাদের 100% মার্কস পাওয়াই যাবে। কিন্তু আমরা এই যে সাবজেক্ট ভার্বের যে বিষয়টা অর্থাৎ টেন্সের যে বিষয়টা, অর্থাৎ আগে অক্সিলারি ভার্ব আছে কিন্তু সাবজেক্টের পরে যে লেখাটা, অর্থাৎ আবার ডু ডাজ ডিড থাকলে যে আমাদের টেন্স রূপান্তর করা, ভার্বটাকে সঠিকভাবে উপস্থাপন করা, এটি কিন্তু মুখ্য বিষয়। তো আমি আরেকটি প্রশ্ন দিয়ে একটি বোঝানোর চেষ্টা করছি। যেহেতু আমাদের এখানে ডিগ্রি পাস করছে আমাদের 4টি আসবে, আমি হয়তো 2-3টা দিয়ে বোঝানোর চেষ্টা করছি, আমি আরেকটা দেওয়ার চেষ্টা করছি। ওকে, এই প্রশ্নটা এরকম হতে পারে যে সি নম্বর, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, অর্থাৎ অনুচ্ছেদটি কী সম্পর্কে। তাহলে আমরা যদি পড়ি তাহলে পুরোটা পড়ে কি বুঝলাম যে এই প্যাসেজটার মূল বিষয়বস্তুটা কি? স্বাধীনতা, ঠিক আছে। কিন্তু স্বাধীনতা যেহেতু আমরা এখন বুঝতে পারছি যে স্বাধীনতা শুধু স্বাধীনতাই না, যে ফরেন ডমিনেশন থেকে যে স্বাধীনতা তা না, এটি আমাদের ওই বিদেশি শাসন থেকে যে মুক্তি তা নয়, এটি হলো রোগ, অভাব এবং অজ্ঞতা থেকে মুক্তি, তার মানে প্রকৃত স্বাধীনতা। আর প্রকৃত স্বাধীনতা বলতে শুধু বিদেশি শাসন থেকেই মুক্তি নয়, এই যে বিষয়গুলো বলা হলো অভাব, রোগ এবং অজ্ঞতা, এর থেকে কিন্তু মুক্তি। তো সুতরাং আমাদের মূল যে বিষয়বস্তু সেটা হলো প্রকৃত স্বাধীনতা। তাহলে আমরা লিখতে পারি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট, আমি এখন লিখি রিয়েল ফ্রিডম। দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট রিয়েল ফ্রিডম, অনুচ্ছেদটি প্রকৃত স্বাধীনতা বিষয়ে। ওকে, এটাকে যদি আমরা আরও একটু এক্সটেনশন করি তাতে কোনো সমস্যা হবে না। রিয়েল ফ্রিডম সাচ এস ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ, ফ্রিডম ফ্রম ইগনোরেন্স, আমরা যদি লিখে দিই কোনো সমস্যা নাই। কিন্তু আসলে এই সার্বিকভাবে কিন্তু আমাদের রিয়েল ফ্রিডমটাই হলো আমাদের মূল বিষয়, কারণ যেহেতু এটি 1 মার্কসের উত্তর, প্রশ্নের উত্তর, সুতরাং আমরা বেশি কিন্তু আসলে লেখার প্রয়োজন নেই, এক্স্যাক্টলি তাই লিখবো। কারণ আমরা যদি এই প্যাসেজের সাথে প্যাসেজের মিল দেখে লিখতেই যাই, এই সেন্টেন্সটা পুরোটাই লিখি, তাহলে কিন্তু কোনো মার্কস পাবো না। কারণ আমাদের যতটুকু দরকার ততটুকুই লিখতে হবে। আবার দেখা গেছে যে এই প্রশ্নটা থাকতে পারে, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ, হোয়াট ডাজ দ্য প্যাসেজ ডিল উইথ, তাহলে দ্য প্যাসেজ ডিলস, এই যে ডাজ থাকার কারণে এসে যোগ, দ্য প্যাসেজ ডিলস উইথ রিয়েল ফ্রিডম, ফ্রিডম ফ্রম ওয়ান্ট, ফ্রিডম ফ্রম ডিজিজ অ্যান্ড ফ্রিডম ফ্রম ইগনোরেন্স। তো এভাবে কিন্তু আমাদের পরীক্ষায় 4টি প্রশ্ন আসবে, আমরা প্যাসেজটা ভালো করে বুঝে উত্তর করব। আর প্রশ্নে উত্তর করতে গেলে যে বিষয়গুলো আমাদের খেয়াল করা দরকার আমরা কিন্তু সেগুলো অনুসরণ করেই উত্তর করব, তাহলে কিন্তু এখানে 100% মার্কস পাওয়াই যাবে, 100% মার্কস পাওয়াই যাবে। আরেকটা বিষয় বলে রাখি, সেটি হলো যে আমাদের এই প্যাসেজ থেকে যেহেতু আমরা প্রশ্ন হয়তো থাকবে 1-এর এ বি অথবা 1-2 যাই থাকুক না কেন, এই প্রশ্ন অর্থাৎ প্যাসেজের থেকে যে প্রশ্নের উত্তর লিখব এটি যেন এক জায়গায় থাকে। অর্থাৎ আমাদের যে ওই যে ওয়ার্ড মিনিং, যে 6টা ওয়ার্ড লিখব, 6টা ওয়ার্ডের যে মিনিং লিখে সেন্টেন্স তৈরি করব, এটা এবং এই প্রশ্নের উত্তর অর্থাৎ প্যাসেজ রিলেটেড যে প্রশ্নগুলো এটি যেন এক জায়গায় থাকে। আমরা যদি শুরুতে লিখতে পারি তাহলে এই 2 ধরনের প্রশ্নের উত্তরই যেন এক জায়গায় থাকে, মাঝখানে লিখলে অথবা শেষে যেখানেই লিখি, কারণ এগুলো হলো গুচ্ছ বিষয়, গুচ্ছ টপিক, সুতরাং এটি যেখানেই থাকবে সেখানেই কিন্তু এটি লিখতে হবে। আমরা যদি 1-এর প্রশ্নের উত্তর এক জায়গায় লিখলাম আর ওয়ার্ড মিনিংগুলো, বাক্য তৈরিগুলো আরেক জায়গায় লিখলাম, এটি কিন্তু কখনোই হবে না, এর মাঝখানে কিন্তু অন্য কিছু লেখা যাবে না, এটি একই জায়গায় যেন আমাদের থাকে। ওকে, এটি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণটা হলো যে আমরা হয়তো রাইটিং পার্ট বা গ্রামার পার্ট হয়তো একটা আরেক জায়গায় লিখতে পারি, যদিও বলা আছে যে যে পার্ট আছে আমরা সেই পার্ট অংশটা সেই একই জায়গায় লিখব, কিন্তু বিশেষ করে আমরা প্যারাগ্রাফ বা কম্পোজিশন বা ডায়লগ বা ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, এগুলো হয়তো যদি এক জায়গায় লেখা যায় অত্যন্ত ভালো, কারণ এখানে অ্যাসেস করার সময় এক্সামিনারদের অনেক কষ্ট করতে হয়। কিন্তু ঘটনা হলো যে আমরা হয়তো এক জায়গায় প্যারাগ্রাফ লিখলাম, মাঝখানে গ্রামার লিখে আর এক জায়গায় লিখলাম, এটি লিখলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আমরা এই একই
জায়গায় হয়তো গ্রামার করলাম, একই জায়গায় রাইটিং পার্ট করলাম, কম্পোজিশন পার্ট, আর এক জায়গায় করবো হলো এই যে আমাদের কম্প্রিহেনশন প্যাসেজ। তবে কম্প্রিহেনশন প্যাসেজের উত্তর করতে গেলে অবশ্যই একই জায়গায় যেন থাকে, একই জায়গায় যেন সবগুলো উত্তর থাকে, এটি আমাদের খেয়াল করতে হবে। তো আশা করি আজকের এই প্যাসেজ আলোচনার মাধ্যমেই আমাদের অন্তত অন্যান্য যে প্যাসেজ বিষয় রয়েছে কম্প্রিহেনশন প্যাসেজ, আমাদের সেই উত্তরগুলো করতে অনেক সহজ হয়ে যাবে। তো অনুশীলনের কোনো বিকল্প নাই, আর সময়টা অত্যন্ত সংকীর্ণ এবং খুব কাছাকাছি এসেছে। সুতরাং আমাদের এই সময়টাকে একটু কাজে লাগাতে হবে। আর আজকের এই ভিডিও লেসন শুধু ডিগ্রি পাস কোর্সের জন্যই নয়, আমরা যারা অনার্সে পড়ি এবং সেকেন্ড ইয়ারে রয়েছে আমাদের যে কম্পালসারি ইংলিশ নন ক্রেডিট রয়েছে, আমাদের সকলের জন্যই কিন্তু এটি অত্যন্ত কার্যকরী একটি আলোচনা। এবং আমরা যারা আরও এই পর্যায়ে অবতীর্ণ হব তাদের জন্যও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। থ্যাংক ইউ।